আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা ভলভো B9R মাল্টি এক্সেলের আইশিফট মডেলের বাসে। আর ভলভোই সর্বপ্রথম চিনিয়েছে লাক্সারি কি জিনিস। তারাই সর্বপ্রথম বাংলাদেশে লাক্সারিয়াস বাসগুলো এনেছিল। আমার মূল জার্নি হবে ঢাকার কল্যাণপুর থেকে রংপুর পর্যন্ত। আর এটা হচ্ছে হানিফের কল্যাণপুরের কাউন্টার, যেখান দিয়ে রাতের বেলা উত্তরবঙ্গের সব বাস ছেড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার ট্যুরমেট এসে হাজির হয়েছে। আর আমার ট্যুরমেটটা হচ্ছে 55 সিরিয়ালের একটি বাস। আর জেনে রাখা ভালো যে বাংলাদেশে ভলভো বাসের সংখ্যা খুবই কম, কারণ এই বাসগুলোর মেইনটেনেন্স কস্ট খুব হাই আর এর পার্টসপাতি খুব একটা পাওয়া যায় না। তবে হানিফ এন্টারপ্রাইজের ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টা, কারণ হানিফ এন্টারপ্রাইজ তার ভলভো বাসগুলোকে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে মেইনটেইন করে নিয়ে আসতেছে। বাসগুলো যে এত পুরানো, এটা এর আউটলুক প্লাস ভিতরের ইন্টেরিয়র দেখে একদমই বোঝার কোনো উপায় নেই। এটার ভিতরের ইন্টেরিয়রটাই দেখেন না, এতটাই সুন্দর যে দেখে মনে হচ্ছে যে বাসা থেকে কেউ সোফা এনে বসায় দিছে। আর এটার ইন্টেরিয়রের কথা একদম না বললেই না, কারণ এর পর্দা থেকে শুরু করে লাইটিং আর কার্পেটিং সবই একদম প্রিমিয়াম কোয়ালিটির। এইটা হচ্ছে বাসটার ড্যাশবোর্ডের মধ্যে এত ফাংশন যে আপনারই মাথা ঘুরে যাবে দেখতে গেলে। আর সিটগুলা দেখেন কতটা বিশাল, আর এর হেডরেস্ট প্লাস লেগ রেস্ট পুরাই মাখন। আর বাসটার লাইটিংটাই দেখেন না, এতটাই সুন্দর, মানে একদম কোয়ালিটি, অনেকটাই ব্রাউনিশ টাইপের একটা লাইট। আর এটা কোনোভাবেই কোনো যাত্রীর চোখে লাগবে না। বাসটা যে আসলে কতটা পুরান সেটা আপনারা এই হাত রাখার জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আজকের ওয়েদারটা বেশ মেঘলা, আকাশেও বেশ মেঘ আছে, হয়তো বা বৃষ্টি আসবে। তা দেখা যাবে আসলে বৃষ্টির সময় ভলভোর পারফরমেন্স কেমন হয়। আর প্রায় 28 জন যাত্রী নিয়ে 12টার দিকে আমাদের এই জার্নিটা শুরু হয়। যদিও ঢাকা থেকে ছাড়ার কথা ছিল 11:30টার সময়, কিন্তু আধা ঘন্টা লেট করেই ছাড়া হয়েছিল আসলে। আমাদের বাস চলতে শুরু করে নবীনগরের উদ্দেশ্যে। আর একে তো অনেকটাই লেট হয়েছিল, প্রায় আধা ঘন্টা লেট। এর উপর দিয়ে আরও রাস্তায় জাম থাকার বেশ ভালো একটা সম্ভাবনা ছিল। এখন দেখা যাক সামনে আসলে কি অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা হয়ে যায় জামের সাথে। আর এই জামটা প্রায় 10-15 মিনিটের মতো ছিল। সামনে দেখতেছেন যে খুব গাড়ির প্রেসার, আর আমাদের বাসও এখানে বেশ আস্তে আস্তেই যাচ্ছিল। জাম ঠেলতে ঠেলতে আসি হচ্ছে কফিলউদ্দিন ফিলিং স্টেশনে, যা হানিফের একান্তই নিজস্ব। আর সামনে দেখতেছেন যে একটা RN8 দাঁড়ায় আছে। চন্দ্রা যাওয়ার পথে খুব একটা জামের দেখা হয় নাই, আর রাস্তা দিয়ে বাসটা বেশ স্মুথলি যাচ্ছিল। বাসটার এভারেজ স্পিড ছিল হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে তখন। হঠাৎ দেখি কোন দিক দিয়ে একটা নন এসি হানিফ বেশ স্পিডেই ওটি মেরে চলে যায়। হয়তোবা এটা সামনে যাত্রী নেওয়ার জন্য দাঁড়াবে, এটা নন এসি কাউন্টারে। যেমনটা বলছিলাম আর কি, এটা আসলে যাত্রী নেওয়ার জন্যই দাঁড়াইছিল। আর এর ফাঁকে আমরা এই মহাশয়কে আনঅফিসিয়াল ওটি দিয়ে চলে যাই। চন্দ্রার দিকে রাস্তার অবস্থা আসলে খুব একটা ভালো না। এখানে রাস্তার অবস্থা সামনের বাসটাকে দেখলে আসলে বোঝা যায়, মানে কীরকমভাবে লাফায় লাফায় যাচ্ছে। যে বৃষ্টির আশঙ্কায় ছিলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সামনে দেখতে পারতেছেন নন এসি একটা হানিফ। আর বৃষ্টি মানেই ওয়ান যে কাবু। আর সেই সময় আসলে হানিফটা অনেকটাই কাবু হয়ে গেছিলো।
বেচারা ওয়ানজের এখানে কিছুই করার ছিল না, বৃষ্টি রাস্তায় খুব একটা গতিও তুলতে পারতেছিল না, আর এর ফাঁকে আমাদের ভলভো এই ওয়ানজেটাকে আস্তে করে ওটি মেরে চলে যায়। এই এনকের বাসটা ভাবতেছিল যে এই ভলভোটাকে ওভারটেক করে চলে যাবে, কিন্তু আসলে ভলভোর যে রেডি পিক আপ কী জিনিস এই এনকের এই বাসটা জানতো না। আর দেখেন ভলভোর রেডি পিক আপ দিয়ে আস্তে করে আবার ভলভো সামনে চলে যায়। হঠাৎ করে আবার সেই আরএন8-এর সাথে দেখা হয়ে যায়। কোথা থেকে যে আরএন8টা আগে চলে আসলো বুঝতে পারলাম না, কারণ আমরা অনেকটা আগেই এখানে লিড নিছিলাম। সিরাজগঞ্জে যাওয়ার পথেই দেখতেছেন যে গাড়ির কি প্রেসার। যতই গাড়ির প্রেসার থাকুক না কেন, এখান দিয়ে আমরা বৃষ্টির মধ্যে সুন্দরভাবে বের হয়ে যাচ্ছিলাম, যেখানে অন্য বাসগুলা বেশ অনেকটাই প্রেসারে পড়েছিল। সামনের যেই শ্যামলিটা দেখতেছেন সেটা হয়তোবা কোনো যাত্রী সেবায় ব্যস্ত, হয়তোবা কোনো কোক উঠাচ্ছে ওই গাড়িতে। এইখানে আসলে আমাদের সাবলেন দিয়ে যায়ও খুব একটা যে লাভ হয়েছে তা না, এইখানেও আমরা অনেকটাই প্রেসারে পড়ে যাই, যেখানে সাইডের গাড়িগুলো অনেকটাই ইজিলি বের হয়ে গেছিলো পরে। এইটা ছিল হচ্ছে আমার ঢাকা থেকে রংপুরে যমুনা সেতু দিয়ে প্রথম জার্নি। এখন ভাবতেছিলাম যে রংপুরেও যদি এরকম না সেম বৃষ্টি হয় তাহলে তো আমার ট্যুরের আকাশ ভরা তারা, বাকিটুকু আর বললাম না, আপনারা বুঝেই নেন কি বলতে চাচ্ছি। সামনে যেই সোহানের বাসটা দেখতেছেন সেটা হচ্ছে ইসুজু এলটি চেসিসের উপর বানানো। এটা একটা রেয়ার ইঞ্জিনের বাস, কিন্তু এই বৃষ্টির সময় এই বাসটা এতটাই প্রেসারে ছিল যে আমাদের যেখানে ভলভোটা খুব একটা প্রেসার নিয়ে চালাচ্ছিল না, সেখানে এই সামনের বাসটা অনেকটাই প্রেসারে চলতেছিল। কিন্তু এই বৃষ্টির সময় এতটা প্রেসার নিয়ে চালানো খুব একটা সেফ না, কারণ একে তো রাস্তা পিচ্ছিল, আবার এত গতিতে গাড়ি চালানো। এই ভলভো V9R বাসটা যদিও রেয়ার ইঞ্জিনের বাস, কিন্তু এইখান থেকে একটা স্মুথ টার্বোর সাউন্ড আসতেছিল। সেই সাউন্ডটা আপনারা একটু শুনেন, দেখেন কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লাগছিল। সামনের যে আহাদের বাসটা দেখতেছেন সেই বাসটা আসলে কোন চেসিসের আমি বলতে পারি না, কিন্তু এই বাসটা সামনে যা খেলা দেখাইছিল আমাদের তা মারাত্মক ছিল। দেখতে পারতেছেন যে হাটি কুমরুল অনেকটাই কাছাকাছি, আর তারপরে হচ্ছে যমুনা অ্যাপ্রোচ, এরপরে হচ্ছে বগুড়া পড়বে, এরপরে আমাদের ফুড ভিলেজে ব্রেক পড়বে। আর এই ফুড ভিলেজটা হচ্ছে নতুন ফুড ভিলেজ, আগের যে ফুড ভিলেজটা ছিল সেটা এখন আর নাই, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। হয়তোবা আগের ফুড ভিলেজটা থাকলে অনেক ভালো হইতো, কারণ ওটার সাথে অনেক বাস লাভারদের অনেক ইমোশন জড়িয়ে আছে।
এইটা হচ্ছে যমুনা অ্যাপ্রোচ। বাম পাশে যেই লেনটা দেখতেছেন ওটা হচ্ছে শুধুমাত্র ট্রাকের জন্য, আর ডান পাশে আমরা যেই লেনে আছি সেটা হচ্ছে গাড়ি বা বাস বা অন্য কোনো ভেহিকেলের জন্য, যেখান দিয়ে এইসব ভেহিকেল যে একবার হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজায় একসাথে মিলিত হয়। এইটা হচ্ছে যমুনা টোল প্লাজা। এইখানে আমাদের বাস প্রায় 1000 টাকা টোল দিয়ে যমুনা সেতুর উদ্দেশ্যে চলতে শুরু করে। পদ্মা সেতু দিয়ে অনেকবার উঠলেও এটা হচ্ছে আমার যমুনা সেতু দিয়ে প্রথমবার উঠা। এজন্য মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আসলে যমুনা সেতুটা কেমন হয়, কিন্তু রাতের বেলা হওয়ায় তেমন কিছু একটা দেখতে পারি নাই। এটা যদিও পরের দিন নাবিলে করে আসার সময় দেখতে পারছি যমুনা সেতুর চারপাশের প্রকৃতিটা আসলে কেমন। যমুনা সেতু তেমন একটা চওড়া না, যেরকম না হচ্ছে পদ্মা সেতু একটু চওড়া বেশি, আর এই কারণে হচ্ছে পাশের বাসগুলাকে তেমন একটা ওটি দেওয়া সম্ভব হয় নাই। ওটি দিতে গেলে দুইটা বাসের গায়ে আসলে ঘষা লাগার একটা সম্ভাবনা থাকে, আর আমাদের বাসটা মাল্টিক্সেল হওয়ার কারণে একটু ঘষা লাগার সম্ভাবনাটা বেশিই ছিল। এই কারণে আমাদের ড্রাইভার গতি বেশ নিয়ন্ত্রণ করেই চালাচ্ছিল এখানে। যমুনা সেতু ক্রস করতে প্রায় 7 মিনিটের মতো সময় লাগলো। পদ্মা সেতু এটা থেকে বড় হওয়ার পরেও 6 মিনিটেও আমি পদ্মা সেতু ক্রস করছি, কিন্তু যমুনা সেতুতে আসলে গাড়ির গতিটা একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। এই কারণে হচ্ছে যমুনা সেতু ক্রস করতে একটু বেশি টাইম লাগছে। সামনের এই আরপির বাসটা আমাদের ওভারটেক করতে চাইছিল, একরকম ওভারটেক করেই চলে গেছিল, কিন্তু এই বেচারা চাপে পড়ে যাওয়ার কারণে আমরা আস্তে করে সামনে দিয়ে বেরোয় যাই। ওর বেচারার কিছুই করার থাকে না। বাম পাশের লেনে ফুড ভিলেজে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের ড্রাইভার সাহেব ইন্ডিকেটর দিয়ে বাম পাশে যাইতে থাকে। হঠাৎ একটা সাগরিকার বাস মানে এমনভাবে উঠি মারছে, মানে একদম ক্লোজ কল দিয়ে চলে গেছে, কিন্তু এরকম না আমরা ইন্ডিকেটর দিছি কিন্তু ওই টাইমে হচ্ছে বাসটা উঠি মারছে। আসলে ওই ড্রাইভারের কমন সেন্স বলতে কিছুই ছিল না, কারণ এরকম না একটা বাস বামে চাপার সময় এরকম না উঠি মারা, এটা হচ্ছে একটা বলদের মতো কাজ পুরা।
এইটা হচ্ছে ফুড ভিলেজ, যদিও এটা আসল ফুড ভিলেজটা না, কারণ আসল ফুড ভিলেজটা ভাঙা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা ফুড ভিলেজ। এইখানে হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, প্রায় উত্তরবঙ্গের সব কয়টা বাসে এইখানে ব্রেক দেয়। আর এই কারণে আমাদের বাসটাও ব্রেক দিছিল। আর সামনে দেখতে পারতেছেন যে একটা এসআরের হুন্দাই বাস, বাম পাশে একটা নাবিলের 1J বাস। উত্তরবঙ্গের রুটে তেমন একটা হাইওয়ে রেস্টুরেন্ট না থাকার কারণে প্রায় সব বাসই এই ফুড ভিলেজে ব্রেক দেয়। দেখতে পারতেছেন এসআরের একটা বাস গেল, এদিক থেকে শাহফতে আলীর একটা RM2 বাস বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে যেই নাবিলের মাল্টি এক্সেল স্ক্যানিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে পঞ্চগড় রুটের। আর এইটাই হবে হচ্ছে আমার নেক্সট দিনের ট্যুরমেট। হয়তোবা এই ব্লগের কয়েকদিন পরেই ইনশাল্লাহ নাবিলের এই ব্লগটাও আসবে। আশা করি আপনারা সবাই সেই নাবিলের ব্লগটাও দেখবেন। আসলে এই জায়গাটায় আমাদের বাসের ব্যাটারির কানেকশন লুজ হয়ে যাওয়ার কারণে ড্রাইভার সাহেব বাসটা স্টার্ট দিতে পারতেছিল না। আর এটার পিছনেই প্রায় 10 মিনিট ব্যয় করার পরে অবশেষে প্রায় 40 মিনিট ব্রেকের শেষে আমরা বাসটা নিয়ে আবার বের হয়ে যাই। রাস্তাটা বেশ শুরু হওয়ার কারণে আর সামনে একটা ট্রাক এসে পড়ার কারণে আমাদের ড্রাইভার সাহেব চাঁদপুরের ভাষায় কথা বলছিল। এই জায়গাটা বেশ আমার মজা লাগছিল শুনে, কারণ সে রংপুরের মানুষ হয়েও মানে চাঁদপুরের ভাষায় কথা বলতেছিল। হোটেল ব্রেক শেষে ভাবছি লম্বা একটা ঘুম দেব, আর যেমন ভাবা তেমন কাজ, লম্বা একটা ঘুম দেই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে। আমি ভাবতেছিলাম আসলে এটা কোন রোডে আমরা আসছি, কারণ রংপুরে যাওয়ার পথে যে সামনে রোডটা থাকার কথা ছিল সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ, কিন্তু গোবিন্দগঞ্জের বদলে আসলে এটা কোন রুট এটা আসলে চিনতে পারি নাই আমি। এই রাস্তাটা দেখে আমার খুলনা টু গোপালগঞ্জের রোডের কথা মনে পড়ে গেছে, কারণ খুলনা টু গোপালগঞ্জের যেই রোডটা একদম গাছপালা দিয়ে ভরা, আর এই রোডটা একদম সেরকম গাছপালা দিয়ে ভরা। আর এই রোডে এত সৌন্দর্য যে মানে আমি ভিডিও করা অফই করতে পারতেছিলাম না। হয়তো আপনারা সরাসরি থাকলে আপনারাও মানে ভিডিও করা অফ করতে পারতেন না, এত সুন্দর একটা রোড। এই রোডটা হচ্ছে মূলত জয়পুরহাটের রোড, কারণ গোবিন্দগঞ্জে অনেকটা জাম থাকার কারণে আমাদের বাসটা ঘুরে জয়পুরহাট দিয়ে তারপরে রংপুরের উদ্দেশ্যে গেছিল।
এই রোডে বাসটা বেশ ভালোই গতি তুলছিল। আপনারা একটু পরে বাসটার লিগ্যাল স্পিড দেখতে পারবেন। বাসটা আসলে যে কত গতি তুলছিল সেটা পরের ক্লিপেই আপনারা দেখতে পারবেন। কিন্তু এই বাসটা আসলে 100তে লক, কীভাবে যে এখানে 102-3 উঠাইছে আমিও বলতে পারবো না। আর এটা হচ্ছে বাসের লিগ্যাল স্পিড, যেখানে দেখতে পারতেছেন স্পিডটা কত। কিছুক্ষণ পরে এটার বাসের স্পিডটা হবে প্রায় 103 বা 102 এর মতো। আসলে যে কীভাবে উঠাইছে এইটা আমি এখনও বলতে পারতেছি না। অবশেষে চলে আসি রংপুর। এইটা হচ্ছে রংপুরের মডার্নের মোড়, আর এটার সামনে হচ্ছে শাপলা চত্বর দেখতে পারতেছেন। আর এরপর হচ্ছে কামারপাড়ার দিকে আমরা যাইতে থাকি, আর এখান থেকে কামারপাড়াই হবে আমাদের লাস্ট স্টপেজ। অর্থাৎ এরপরে বাসটা আর কোনো জায়গা থামবে না, বাসটা একবারে গ্যারেজে ঢুকে যাবে, ওইখানে কতক্ষণ রেস্ট নিয়ে বাসটা পরবর্তী ট্রিপের জন্য আবার নেমে যাবে। এভাবে আমার জার্নিটাও আজকের মতো শেষ হয়ে গেল। জার্নিটা ছিল প্রায় 9 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো লং জার্নি। যদিও এত টাইম লাগতো না, আসলে জামের কারণে বেশি টাইমটা লাগছে। এইটা হচ্ছে বাসের ড্রাইভার সাহেব, যার নাম হচ্ছে আবু আলী। তিনি আসলে অনেকটাই ভালো সার্ভিস দিছে, তার চালানোর দক্ষতা সহ সব কিছুই অনেকটাই ভালো ছিল, তার ব্যবহারও অনেক ভালো ছিল। অবশেষে বাসটা এখান থেকে ছেড়ে গ্যারেজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আসলে আজকে জার্নিটা খুব মজার ছিল। আর হানিফ ভলভোতে এটাই ছিল আমার ফার্স্ট জার্নি। আর এইভাবেই আমার আজকের সম্পূর্ণ ব্লগটা শেষ হলো। আর পরবর্তীতে নাবিল স্ক্যানিয়াতে করে রংপুর থেকে ঢাকা আসি, ইনশাআল্লাহ সেই ব্লগটাও অনেকটাই তাড়াতাড়ি আসবে। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।